আলাইকুম। আমি ডক্টর লাইলা জামান তৃপ্তি। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রায়াঙ্গেল অফ সেফটি। আচ্ছা, ট্রায়াঙ্গেল অফ সেফটি কি? আমরা প্রায় শুনে থাকি চেস্ট টিউব দিতে হবে বা আইসিটি টিউব দিতে হবে। তো এই চেস্ট ড্রেন টিউব বা ইন্টারকোস্টাল চেস্ট টিউব যেটাই আমরা বলি না কেন, সেটা দেওয়ার জন্য একটি সেফ জায়গা আছে আমাদের চেস্টে। সেই জায়গাটাকে আমরা বলছি ট্রায়াঙ্গেল অফ সেফটি, যেন আমাদের চেস্টের যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার আছে বা অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে সেগুলোতে যেন কোনো ইনজুরি না হয়। এই জন্য আমরা একটা এরিয়াকে মার্ক করেছি যাকে আমরা বলছি ট্রায়াঙ্গেল অফ সেফটি। আচ্ছা, এখন আমরা চেস্টের কিছু স্ট্রাকচার দেখে এই সেফটি ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করা শিখব। তো এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে চেস্টে কিছু মাসেল আছে। এখানে তো ভালো বোঝা যাচ্ছে না, এই ছবিটা দেখি। এই যে এই মাসলটার নাম হলো পেক্টোরালিস মেজর, আর আমাদের চেস্টের পেছনের দিকে যে মাসলটা থাকে সেটা হলো ল্যাটিসিমাস ডরসি। তো এখানে এই যে পেক্টোরালিস মেজর মাসলটা আছে, এই পেক্টোরালিস মেজর মাসলের ল্যাটারাল এজ, এই ল্যাটারাল এজটা ফর্ম করবে আমাদের সেফটি ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়র বর্ডার, আর পোস্টেরিয়র বর্ডারটা ফর্ম করবে ল্যাটিসিমাস ডরসি মাসলের ল্যাটারাল এজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাটিসিমাস ডরসি মাসল। এটা আমরা ল্যাটারাল এজও বলতে পারি অথবা অ্যান্টেরিয়র এজও বলতে পারি। তাহলে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার হলো, পোস্টেরিয়র বর্ডার হলো। এখন আসি সুপিরিয়রলি কি থাকছে। এই দুটো এক্সিলাতে এসে কানেক্টেড হচ্ছে। তো সুপিরিয়রলি থাকছে বেস অফ দ্য এক্সিলা, আর আমাদের যে একদম ইনফিরিয়র বর্ডার, এই ইনফিরিয়র বর্ডারটা কি দিয়ে ফর্ম হচ্ছে? এটা আমরা ইউজুয়ালি ধরে নিই ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আইডিয়ালি ফিফথ ধরা হয়, অনেক সময় ফিফথ বা ফোর্থ এই যে কোনো একটা স্পেসে দেওয়া যায়, এবং এটা অলওয়েজ নিপল বরাবর থাকবে। এই যে আমরা যদি নিপল লাইনের একদম নিচে একটা স্ট্রেট লাইন ফর্ম করি তাহলে এটা হবে ইনফিরিয়র বর্ডার। তাহলে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার পেলাম, পোস্টেরিয়র বর্ডার পেলাম, ইনফিরিয়র বর্ডার পেলাম, এবং সুপিরিয়রলি এরা যেখানে মিলিত হচ্ছে সেখানে আমরা বলছি অ্যাপেক্স। তাহলে anterior border is formed by the lateral border of the pectoralis major muscle, posterior border formed by the lateral margin of latissimus dorsi muscle, superiorly the apex is formed by the base of the axilla, and inferiorly it is formed by the fifth intercostal space along the nipple line. ঠিক আছে? তো আমরা এখন এই যে স্পেসটা পেলাম, এই স্পেসটা হলো সেফ স্পেস, যে স্পেস দিয়ে আমরা চেস্ট টিউব দিলে আশা করছি পেশেন্টের কোনো ক্ষতি হবে না, কোনো ভাইটাল স্ট্রাকচার ইনজুরি হবে না। তবে এই স্পেসেও দেওয়ার একটা নিয়ম আছে। আমরা এই যে স্পেসটা করলাম, এই স্পেস দিয়ে একটা লাইন যাবে যেটা আমরা বলছি মিড এক্সিলারি লাইন। আমরা সবসময় এই মিড এক্সিলারি লাইনের অ্যান্টেরিয়রলি চেস্ট ড্রেনটা দিব। কেন অ্যান্টেরিয়রলি দিব? কারণ এই মিড এক্সিলারি লাইন বরাবরই আমাদের একটা ইম্পর্টেন্ট নার্ভ থাকে যেটা হলো লং থোরাসিক নার্ভ। এই লং থোরাসিক নার্ভের যেন কোনো ইনজুরি না হয় এই জন্য আমরা মিড এক্সিলারি লাইনের অ্যান্টেরিয়রলি দিব। এখন যদি লং থোরাসিক নার্ভের ইনজুরি হয়ে যায় তাহলে কি হবে? লং থোরাসিক নার্ভে যদি ইনজুরি হয়ে যায় তাহলে পেশেন্টের যে সিমটমসটা হবে সেটা হলো উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এখন উইং অফ স্ক্যাপুলা কি জিনিস? আমাদের যে লং থোরাসিক নার্ভ এটা সাপ্লাই দেয় সেরেটাস অ্যান্টেরিয়র মাসলকে। তো যখন একটা পেশেন্ট দুই হাত সামনের দিকে উঁচু করে রাখে তখন পেছনের দিকে স্ক্যাপুলা সে মাসলটাকে ধরে রাখে, আমরা দেখতে পাই না। যদি লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়ে যায় তাহলে পেশেন্টের স্ক্যাপুলা বাইরে ঝুলে পড়বে, কাইন্ড অফ উইংস এর মতো। উইংস মানে পাখার মতো, তো আমরা দেখতে পাবো যে পাখার মতো প্রোট্রুডেড হয়েছে, তখন সেটাকে আমরা বলি উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এবং পেশেন্ট সেরেটাস অ্যান্টেরিয়র মাসলটাকে তখন ইউজ করতে পারবে না। এর সাথে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন চেস্ট টিউবটা ইনসার্ট করব তখন যে স্পেস দিয়ে আমরা দিচ্ছি এটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি। ধরি এই স্পেস দিয়ে দিচ্ছি, তাহলে এর স্পেসের উপরে থাকছে একটা রিব, নিচে থাকছে আরেকটা রিব। তো আমরা যখন দিব আমরা তখন ট্রাই করব
এই যে লোয়ার লিপটা আছে, লোয়ার লিপের আপার এজ বরাবর দিতে। কখনোই আপার যে লিপটা থাকবে তার লোয়ার এজ বরাবর আমরা দিব না। কেন? কারণ এই যে রিবের ইনফিরিয়র বর্ডারের ভেতরের দিকে একটা গ্রুপ থাকে, যে গ্রুপে থাকে নিউরোভাস্কুলার বান্ডেল, ইন্টারকোস্টাল আর্টারি, ভেইন অ্যান্ড নার্ভ। তো যদি আমরা এদিক দিয়ে টিউবটা দেওয়ার ট্রাই করি তাহলে একটা রিস্ক থাকবে নিউরোভাস্কুলার বান্ডেলের ইনজুরি হওয়ার জন্য। কিন্তু যদি আমরা নিচে রিবের আপার এজ বরাবর দিই তাহলে এই ইনজুরিটা আমরা অ্যাভয়েড করতে পারি। এই জন্য আমরা সবসময় ট্রাই করব লোয়ার রিবের আপার বর্ডার বরাবর চেস্ট টিউবটা ইনসার্ট করতে। এবং অবশ্যই চেস্ট টিউব দেওয়ার আগে আমাদেরকে কনফার্ম করতে হবে পেশেন্টের কোন সাইডে সমস্যা, রাইট অর লেফট, এবং আমাদের জায়গাটা আমরা মার্কিং করে নিতে পারি চাইলে। এবং পেশেন্টকে প্রপার পজিশনিং করতে হবে। আফটার পেইন্টিং ড্র্যাপিং আমরা এখানে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া অ্যান্ড অ্যানাস্থেসিয়া দিব। ইউজুয়ালি লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে চেস্ট টিউব ড্রেন দেওয়া যায়। এখন আসি যে আমরা এই চেস্ট ড্রেনটা কেন দিব। এটা দেওয়ার অনেকগুলো কারণ আছে। মোস্ট কমন যেই রিজনগুলো, ইন্ডিকেশনগুলো, সেগুলো হলো নিউমোথোরাক্স অথবা ম্যাসিভ প্লুরাল এফিউশন। যখন আমরা থোরাকোসিনথেসিস করে অ্যাডিকুয়েটলি ড্রেনেজ করতে পারি না তখন আমরা চেস্ট টিউব ড্রেনেজ করে দিই, যেন ভেতরে যে প্লুরাল এফিউশনের ফ্লুইডটা জমা হয়ে আছে সেটা যেন অ্যাডিকুয়েটলি ড্রেন হয়ে যায়। তো এখন আসি, এই যে আমরা ট্রায়াঙ্গেল অফ সেফটিটা পড়লাম, এই যে মিড এক্সিলারি লাইন, এটার আমরা অ্যান্টেরিয়রলি দিচ্ছি, বাট দেওয়ার সময় টিউবের ডিরেকশনটা কোন দিকে হবে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কখনোই একটা স্ট্রেট লাইনে আমরা টিউব দিতে পারবো না। এখন আসি যে এই স্ট্রেট লাইনে কেন দিতে পারবো না। সবসময় আমাদের অবলিক করে দিতে হবে। তো আমরা যখন চেস্ট ড্রেন টিউবটা দিব তখন সবার আগে আমাদের স্কিনটাকে কাটতে হবে, তারপরে মাসল লেয়ার থাকবে, তারপরে ভেতরে আমাদের যে প্লুরাল স্পেসের যে প্যারাইটাল লেয়ারটা আছে, আর ভেতরের দিকে ভিসেরাল লেয়ার। আমরা ভিসেরাল লেয়ারটা কাটবো না, আমরা শুধু প্যারাইটাল লেয়ারটা কাটবো। তো এই প্যারাইটাল প্লুরা আর বাইরের যে স্কিন, এটা যদি একটা স্ট্রেট লাইনে থাকে তাহলে বাইরের সাথে ভেতরের একটা কানেকশন তৈরি হয়ে যাবে। আমরা চেস্ট ড্রেন টিউব দিচ্ছি যেন ভেতরে যে বাতাসটা জমেছে সেটা বের হয়ে যায়। যদি বাইরে থেকে আবার বাতাস ভেতরেই ঢোকে তাহলে তো আমাদের পারপাসটা ফেল হবে। এই জন্য আমরা সবসময় একটা অবলিক লাইন করে চেস্ট ড্রেনটা দিব। আর যখন নিউমোথোরাক্স হবে তখন টিউবের ডিরেকশনটা হবে উপরের দিকে। আর হিমোথোরাক্স বা প্লুরাল ইফিউশন যদি হয় টিউবের ডিরেকশনটা হবে নিচের দিকে। কেন? বাতাস সাধারণত চেস্টের মধ্যে লাংসের অ্যাপেক্সের দিকে জমা হয় বেশি, আর যে কোনো ফ্লুইড, সেটা ব্লাড হোক বা প্লুরাল ফ্লুইডই হোক, যে ফ্লুইডই হোক, সেটা নিচের দিকে জমা হয়। এজন্য টিউবের ডিরেকশনটা তখন নিচের দিকে দিতে হয়। যদিও ইউজুয়ালি প্লুরাল স্পেসে গেলেই এটা ড্রেন হয়ে যায়। এই যে এটা হলো একটা আইডিয়াল চেস্ট টিউবের ডিরেকশন ইন কেস অফ নিউমোথোরাক্স। আর এখানে একটা ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ দেখানো হয়েছে, এবং এখানে যে বাবলস গুলো দেখা যাচ্ছে এগুলো হলো এয়ার বাবলস। আচ্ছা, এখন আসি আমরা চেস্ট টিউব ড্রেনেজ সিস্টেম। এই পুরো সিস্টেমে কিন্তু একটা চেস্ট টিউব থাকে এবং একটা ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ থাকে, বা আন্ডার ওয়াটার ড্রেনেজ ব্যাগ যেটা আমরা বলি না কেন। এবং এটা দেখতে অনেকটা এরকম। এটা হলো একটা ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ, আর এটা হলো চেস্ট টিউব বা ইন্টারকোস্টাল চেস্ট টিউব যেটা আমরা বলে দেখানো। তো এটার দুটো এন্ড থাকে, এটা হলো প্রক্সিমাল এন্ড, এটা হলো ডিস্টাল এন্ড। এই প্রক্সিমাল এন্ডটাই আমরা প্লুরাল স্পেসে দিই, এটা উপরের দিকে থাকবে। আর এই যে ডিস্টাল এন্ডটা থাকবে, এই ডিস্টাল এন্ডটা আমরা এই মাথার সঙ্গে লাগাবো, এটা ব্যাগের সাথে লাগানো থাকবে। এখন এইটি লাগানোর জন্য আমাদের কিছু টেকনিক আছে, টেকনিকটা আজকে বলছি না। তবে যখন আমরা এই টিউবটা ব্যাগের সঙ্গে লাগাবো তখন দেখতে অনেকটা এইরকম হবে। এবং এই যে ব্যাগটা আমরা ঝুলিয়ে রাখবো এটা সবসময় পেশেন্টের চেস্ট লেভেল থেকে নিচে থাকবে, কখনোই ওপরে রাখা যাবে না, তাহলে অ্যাডিকুয়েটলি ড্রেন হবে না। এখানে দেখতে পাচ্ছি যে টিউব থেকে ফ্লুইডটা এসে ব্যাগে জমা হয়েছে। আর এই ব্যাগটি যখন আমরা লাগাবো তখন সব সময় এই যে এখানে একটা মার্ক করা আছে মিনিমাম ওয়াটার লেভেল মার্ক, এই মার্ক পর্যন্ত আমাদেরকে, আমরা নর্মাল স্যালাইন দিই বা শুধু পানি দিই যেটা দিই না কেন, এই পর্যন্ত আমাদের ফিল আপ করে রাখতে হবে। এবং
এই যে টিউবের এন্ড দেখা যাচ্ছে, এন্ডটা সবসময় এর নিচে থাকবে, কখনো এর উপরে থাকবে না, তাহলে আমাদের প্রপার ড্রেনেজটা হবে না। তো চেস্ট টিউব দেওয়ার পরে বুঝবো কি করে একটা মানে ইট ইজ প্রপারলি ফাংশনিং? পেশেন্টকে আমরা বলবো কাশি দিতে, কাশি দিতে বলার পরে দেখবো যে এই যে কলাম আছে এই কলামটা মুভ করছে কিনা। পেশেন্টকে কাশি দিতে বলার পরে আমরা এই যে নোটিস করব, এটা একটা ব্যাগ, ব্যাগের ভেতরে এই যে টিউবটা থেকে কলাম চলে গেছে উপরে, এই যে এটা মুভ করছে। যদি এটা হয় তাহলে আমরা শিওর থাকবো যে চেস্ট টিউবটা প্রপারলি ফাংশনিং। এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখলাম সেটা ক্লিনিক্যালি আমরা শিওর হব যে চেস্ট টিউবটা কাজ করছে কি করছে না, বাট অবশ্যই আমাদের চেস্ট ড্রেন টিউব দেওয়ার আগে একটা এক্সরে করে কনফার্ম হতে হবে যে পেশেন্টের আসলেই চেস্ট টিউব ড্রেনেজ দরকার কিনা, এবং চেস্ট টিউব দেওয়ার পরেও আমরা পেশেন্টকে একটা রিপিট এক্সরে করতে বলবো যে টিউবটা প্রপারলি প্লেসড হলো কি হলো না, এটা এনশিওর করতে হবে। এবং পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশনস দিতে হবে। এক, চেস্ট টিউব ব্যাগটা কখনোই আমরা ক্ল্যাম্প করবো না, এক্সেপ্ট অ্যানি মুভমেন্ট অর পেশেন্ট কোথাও যাচ্ছে এরকম একটা মোমেন্টে আমরা সেটা ক্ল্যাম্প করব। তারপরে পেশেন্ট যখন আবার বেডে চলে আসবে তখন সেটা রিমুভ করে দিতে হবে। আরেকটা ব্যাপার, ব্যাগ কখনোই পেশেন্টের চেস্ট লেভেল থেকে ওপরে রাখা যাবে না, সবসময় আমাদের পেশেন্টের চেস্ট লেভেল থেকে নিচে রাখতে হবে, তাছাড়া অ্যাডিকুয়েটলি ড্রেন হবে না। এখন আসি যে চেস্ট টিউব ড্রেনটা আমরা কখন খুলবো। এক, যে যখন পেশেন্টের যে প্রবলেম আছে সে প্রবলেমটা রিজলভড হয়ে যাচ্ছে। দুই, পেশেন্টের টিউবটা ফাংশনিং না। ফাংশনিং না বুঝবো কি করে? ইদার আমরা এক্সরে করে দেখবো টিউবটা মিসপ্লেসমেন্ট হয়ে গেছে, অথবা এয়ার কলাম বা ভেতরের যে কলামটা দেখলাম আমরা সেই কলামটা মুভ করছে না, তখন আমাদেরকে নতুন করে দেওয়া লাগতে পারে, অথবা চেস্ট টিউব আমরা রিমুভ করে দিব। তখন আমাদের আবার একটা রিপিট এক্সরে করে শিওর হতে হবে যেন এটা ঠিকঠাক জায়গায় থাকে, এবং রিমুভ করার পরে আরেকটা চেস্ট এক্সরে দেওয়া আইডিয়াল। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা আবার আরেকটা টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।